দর্শক, বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রুশাদ ফরিদী। স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রথমে যে প্রসঙ্গে আসতেছে, বাজেট দেওয়া হলো, নতুন বাজেট 9,38,000 কোটি টাকার বিশাল বড় একটা বাজেট। এই বাজেটকে অনেকেই বলছে যে সরকারের সক্ষমতার থেকেও বড় একটা বাজেট দেওয়া হয়েছে। আসলে এত বড় বাজেট বাস্তবায়ন করা কি সরকারের পক্ষে আদৌ সম্ভব হবে কিনা? যে কোনো বাজেটে একটা বিষয় লক্ষ্য করতে হয়। ধরেন আপনি যদি আপনার পরিবার বা আপনার নিজের খরচের কথা চিন্তা করেন, আপনি প্রথমে দেখেন যে আপনার আয় কত, তারপর সেই অনুযায়ী আপনি কত ব্যয় করবেন, তাই না? তো এখন তাহলে আমরা আমাদের রাষ্ট্রের ক্ষেত্রেও তাই করি। রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রের আয়টা কোথায়? আয়টা আসছে মেইনলি ট্যাক্স থেকে, তাই তো? তো ট্যাক্স যে ইনকাম, পার্টিকুলারলি তার মধ্যে এনবিআরের থেকে যে ট্যাক্স রেভিনিউ হয় সেটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি। তো এবার প্রায় 7 লাখ কোটি টাকার মতো আয় দেখানো হচ্ছে, কাছাকাছি 6,84,000 সামথিং। তো তার মধ্যে 6 লক্ষ হচ্ছে গিয়ে ট্যাক্স রেভিনিউ, যেটা বলা হচ্ছে এনবিআর থেকে আসবে 6 লক্ষ কোটি টাকা আর কি। তো এই যে আয়টা দেখানো হলো, সেই আয়টা কতটুকু যুক্তিযুক্ত, এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এখন দেখি যে এখন আমাদের আয় কতটুকু আছে। এখন আমাদের আয় 3 লাখ, এই ফিসক্যাল ইয়ারে বলা হচ্ছে যে সেটা হয়তো এর আগের ফিসক্যাল ইয়ারে ছিল 3,70,80 মতো, আর কারেন্ট ফিসক্যালে এটা বড় জোর 400-র কাছে যেতে পারে। তো 400 থেকে 50% জাম্প করে কিভাবে 6 লাখ কোটি টাকাতে যাওয়া সম্ভব, এটা আসলে আমার ধারণা যারা এটা আসলে বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়ারও দরকার নেই, তাই না? বর্তমান দেশের বাস্তবতায় ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেটিভে কি ম্যাজিক এখানে চলে আসবে, কি ম্যাজিক ফর্মুলা দিয়ে ওনারা 50% ইনক্রিজ করবেন, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। তো তার মানে কি আপনার আয়ের হিসাবে যেটা দেওয়া হয়েছে, এটা উচ্চাভিলাষী বললে কম বলা হবে, এটা একটা অবাস্তব পরিকল্পনা আর কি। তো আর সেখানে আপনি ব্যয় ধরেছেন 9 লাখ কোটি টাকার উপরে, 9,38,000 কোটি টাকা। আবার আয় দেখাচ্ছেন যেটা তার থেকেও সেটাও সম্ভব না। তার মানে ঘাটতিটা তো আপনার একটা বিশাল ঘাটতি। তো সেই ঘাটতি পূরণ কিভাবে হবে এবং সেটার কনসিকোয়েন্স কি, সেগুলা যথেষ্ট ভেবে কি বাজেটটা দেওয়া হয়েছে কিনা, এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। একদিকে যেটা আপনি বলছিলেন যে এই যে সরকার 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের পরিকল্পনা করছে, এটাই বলা যায় যে একটা অনিশ্চয়তার মধ্যে। সেখানে 2,43,000 আমি কোটি এটা টাকা বাজেট অনিশ্চয়তা থাকতে, বলবো না, এটা মোটামুটি অসম্ভব। এটা হবে না, এটা সম্ভব না। পাশাপাশি আবার 2,43,000 কোটি টাকার মতো বাজেট ঘাটতিও রয়েছে। এটা অ্যাকচুয়াল ঘাটতি আর অনেক বেশি হবে যদি ওনারা 9,38,000 টাকায় যদি খরচ করেন। আমি যেটা ধারণা করছি ওনারা ওটা থেকে পিছিয়ে আসবেন। এটা একটা পলিটিক্যাল স্টান্টবাজি হয়েছে, যে একটু চমক দেখালাম আমরা, বিশাল বাজেট, ঐতিহাসিক বিশাল বাজেট দেখালাম, নতুন গভর্নমেন্ট এসে এটা এক ধরনের চমক দেখানো। কিন্তু আমার ধারণা ইভেনচুয়ালি এটা ওনারা কাট করবেন। আর যেহেতু রেভিনিউ কালেকশনটা তো অবশ্যই কম হবে, এতে নিয়ে কোনো সন্দেহ নেই, সেই অনুযায়ী খরচটাও কমে আসবে আর কি। অর্থাৎ এই অর্থের যে কাটছাট, এটা কি পরিচালন ব্যয় থেকে আনা হবে? কারণ সরকারের যে আয়টা দেখানো হচ্ছে বা আয়টা করার যে পরিকল্পনা সরকার করেছে, সেটার সমান সমান প্রায় হয়ে যাচ্ছে পরিচালন ব্যয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য প্রথমে 3 লাখ কোটি টাকার বেশি দিল, তারপরে 3 লাখ কোটি টাকা করলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সেই অর্থটাও একেবারেই আনসার্টেনিটিতে রয়েছে, কারণ পরিচালন ব্যয় আর আয় যদি সমানই হয়ে যায়, উন্নয়ন কর্মসূচির টাকা আসবে কোথা থেকে? এই বিষয়গুলো আসলে কিছুটা অনিশ্চয়তা তৈরি করছে কিনা, একটু যদি আপনার দিক থেকে বলতেন। পরিচালন ব্যয়টা তো আসলে কাটছাট করার খুব বেশি স্কোপ নাই, কারণ আপনার পরিচালন ব্যয়ের মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে বেতন ভাতা ইত্যাদি, তাই না? আপনি তো বেতন ভাতা না দিয়ে পার পাবেন না সরকারি, এটা তো আর গার্মেন্টস শ্রমিক না যে আপনি বেতন আটকে রাখলেন 5-6 মাস ধরে। তো সেই ক্ষেত্রে সেটা তখন চাপটা আসবে নিশ্চয়ই উন্নয়ন ব্যয়ের উপর, এডিপির উপরই তখন কাটছাট করবেন বা কিছু একটা করবেন। তো এই জন্য এই সার্বিক দিকগুলো বিবেচনা করলে এই বাজেটের মধ্যে বেশ কিছু ভালো দিক থাকা সত্ত্বেও ফান্ডামেন্টাল কিছু সমস্যা এখানে রয়ে গেছে আর কি। যদি আমি এই যে উন্নয়ন কর্মসূচির অর্থর যোগানের কথা বলি, যদি পরিচালন ব্যয় 6 লাখ কোটি টাকার যে বেশি, 95,000 কোটি টাকার মতো রাজস্ব আহরণ, এটার বাইরে যদি আমি চিন্তা করি, এই যে উন্নয়ন কর্মসূচির জন্য যে অর্থটা, এই অর্থটা পুরোটাই সরকার হয়তোবা চিন্তা করছে যে বাজেট ঘাটতিটা
পূরণ করবে অভ্যন্তরীণ উৎস থেকে অথবা বিদেশি উৎস, এবং এটা মানে আমরা বুঝি যে অভ্যন্তরীণ উৎস মানে ব্যাংকিং ঋণ সরকার নেবে। এমনিতেই তো সরকারের ঘাড়ে ঋণের একটা বিশাল বড় বোঝা, এই অর্থ বছরে 1 লাখ কোটি টাকার বেশি সুদ পরিশোধ করতে মানে হবে। সবচেয়ে বেশি ব্যয়, বাজেটের সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে সুদ পরিশোধে। তো এই সুদের উপরে যদি নতুন করে আরো ঋণ সরকার নিয়ে থাকে, এটা কি হিতে বিপরীত হবে কিনা, যে বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সরকারের ঋণের বোঝা আরো বাড়বে, এটা ভবিষ্যতে তো আমাদের শোধ করতেই হবে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে একটু বলবেন। শুধু তাই না, মানে অবশ্যই এটা একটা বিরাট আমাদের টোটাল এই মুহূর্তে ঋণ খুব সম্ভবত 22 লাখ কোটি টাকা, এবং সেটার যে ইন্টারেস্টটা আমাদের পে করতে হচ্ছে সেটা 1,25,কোটি টাকার মতো, এবং সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি বড় ব্যয়। মানে আপনার ধরেন এটা যদি আপনার হাউস হোল্ড হয়, পরিবার হয়, সেই পরিবারে আপনি যদি মাসে ইনকাম হয় যদি 1 লাখ টাকা, সেই 1 লাখ টাকা সবচেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে কি করতে, আপনি যে ঋণ নিয়েছেন এর আগে সেটা পরিশোধ করতে। তো সেটার ক্ষেত্রে এখন আমি একটা খুব অ্যাম্বিশাস একটা বাজেট দেখিয়ে একটা বিরাট ঘাটতি তৈরি করে এই মরার উপর খাড়ার ঘাড় মতো আরও ঋণ চাপিয়ে দিলাম। তো এটা একটা বড় ঝুঁকি অবশ্যই ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো এই ঋণটা আমি কার কাছ থেকে নেব। আমাদের সবচেয়ে সমস্যা হলো সরকারের জন্য ডোমেস্টিক লেন্ডার এখন একটাই, সেটা হচ্ছে ব্যাংকিং খাত। এবং সেই ব্যাংকিং খাতের অবস্থাটা কি, ব্যাংকিং খাত তো আওয়ামী লীগ সরকার লুটপাট করে শূন্য করে দিয়েছে, তাই না? তো সেটা ইন্টারিম সরকার এসে জোড়াতালি দিয়ে কোনোভাবে ঠ্যাক দিয়েছে, এখনও 30%-এর উপরে হচ্ছে ঋণ খেলাপি ঋণ রয়ে গেছে। তো এটা একটা খুবই রুগ্ন একটা সেক্টর, এবং সম্প্রতি ইসলামী ব্যাংক যেটা অন্যতম বৃহৎ ব্যাংক, সেটার উপর একটা বিরাট ঝুঁকি তৈরি হয়েছে বিভিন্ন কারণে। তো সব মিলিয়ে এরকম একটা ঝুঁকিপূর্ণ খাত যদি উপর সরকার নির্ভর করে বাজেট ঘাটতি মেটানোর জন্য, তাহলে এটা তো খুব বিপদের কথা। আর শুধু তাই না, এখন আমাদের প্রাইভেট ক্রেডিট গ্রোথ খুব কম। মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য তো আমাদের ব্যাংকিং খাত থেকে একটা লোনের সরবরাহ দরকার, এবং সেটা ব্যাংক সেগুলো প্রাইভেট সেক্টরকে দিতে ভয় পাচ্ছে খেলাপি ঋণের কারণে। শুধু তাই না, ইকোনমি একটা রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে গত 4-5 বছর ধরে, সেখানে 4%-এর নিচে এবার গ্রোথ হচ্ছে, এবং সেটা প্যান্ডেমিকের পরে এই প্রথম এত কম গ্রোথ হচ্ছে। তো 3-4 বছর ধরে ডাউনওয়ার্ড ট্রেন্ড, সবচেয়ে কম গ্রোথ। এরকম পরিস্থিতিতে তো প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার জন্য আরও বেশি লোন থাকতে হবে। এখন সরকার যদি সেখান থেকে একটা বিরাট অংশ নিয়ে যায়, তাহলে বিজনেস ইন্ডাস্ট্রি কিভাবে ডেভেলপ করবে? এটা বিনিয়োগের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়ে যাবে, তখন বিনিয়োগকারীরা অর্থ পাবে না বিনিয়োগ করার জন্য। শেষ একটা প্রশ্ন করতে চাই, ছোট করে উত্তর দেবেন। এই যে জিডিপি প্রবৃদ্ধির চিন্তা ভাবনা করছে সরকার, 6.5% মতো জিডিপি প্রবৃদ্ধি হবে, এত অনিশ্চয়তার বাজেট থেকে এই প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে কিনা? এবং মূল্যস্ফীতি বর্তমানে প্রায় 9.5% মূল্যস্ফীতি রয়েছে, এটাকেও সরকার 2% কমিয়ে 7.5 আনতে চাচ্ছে। এই দুইটা বিষয় বাস্তবায়ন কতটা যৌক্তিক? প্রথম কথা বলো, জিডিপি গ্রোথ রেট এটা খুবই অ্যাম্বিশাস। যেটা আমি বললাম যে গত 3-4 বছর ধরে যদি আপনি দেখেন, বাংলাদেশের ইকোনমিতে গ্রোথ হচ্ছে গিয়ে 4%-এর এদিকে, এবং এটা ডাউনওয়ার্ড ট্রেন্ড। সেটা হঠাৎ করে আপওয়ার্ড ট্রেন্ড হয়ে যাবে এক বছরের ম্যাজিকের মতো, এটা আশা করাটা কতটুকু যুক্তিযুক্ত এটা সবাই বুঝতে পারছে। এবং শুধু তাই না, যেখানে গ্লোবাল এনভায়রনমেন্ট ভেরি নেগেটিভ, তাই না? একটা ওয়ার হচ্ছে মধ্যপ্রাচ্যে, জ্বালানি মূল্য অনেক বেড়ে যাচ্ছে, এবং সেই যুদ্ধের কোন দিকে যাবে এটা এখন একটা অনিশ্চয়তা। কিন্তু ধরা যাক কালকে আমরা শুনতে পাচ্ছি যে আমেরিকা আর ইরানের মধ্যে একটা ডিল হতে যাচ্ছে। ধরেন আগামীকালকে একটা ডিল হলো, তো ডিল হওয়ার পরে কি আপনি মনে করছেন যে 3 মাস ধরে যে যুদ্ধ চললো সেটার ইম্প্যাক্ট থাকবে না? সেটার ইম্প্যাক্ট তো আরও 1 বছর ধরে থাকবে। তো তাহলে সেই ইম্প্যাক্টের কারণে কিভাবে সম্ভব যে 6.5% গ্রোথ হওয়া? এটা একটা মোটামুটি একটা অসম্ভব বিষয়। এটা একটা আসলে একটা মানে সাধারণ মানুষকে একটা স্বপ্ন বিলাসের মতো দেখানো। অর্থাৎ এটা মনে হয় এক প্রকারের রাজনৈতিক, আমি যেটা অনেক বিশেষ করে বলছিলাম, যে একটা রাজনৈতিকভাবে একটা বড় বাজেট দেওয়ার কারণে যাতে মানুষের চোখে একটা উন্নয়নের ছোঁয়া লাগতে পারে, হয়তো বা এমন কিছুই একটা হতে পারে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আবারও আপনার সঙ্গে আমরা আলোচনা করব এই প্রত্যাশা রাখছি। দর্শক, নতুন বাজেট নিয়ে আজকে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রুশিদা ফরিদী যুক্ত ছিলেন।